আমি কোনোদিন আমার সাফল্যকে বড় করে দেখিনি, কারণ আমি জানি কালকেই আমাকে ফেল করতে হবে। কারণ আমি জানি আমি সোনা নই, আই এম নট গোল্ড, আমি ভাই পেতল। আমি রেগুলার ঘষা মাজা করি, তাই আমার চকচক করে। মাঝে মাঝে ঘষা মাজা করলে এত ভালো হয় যে এত চকচক করে, লোকে আমার সোনা বলে ভুল করছে, কিন্তু আমি তো জানি যে আমি সোনা নই। শোনো, বাদলবাবু থিয়েটার নিয়ে আমি কোনোদিন আগ্রহী ছিলাম না। আচ্ছা। এই কারণে ছিলাম না, আগ্রহী ছিলাম না মানে ওই থিয়েটারকে আমি ডিসকার্ডও করিনি, তার এগেনস্টে কোনো কথাও বলিনি, কিন্তু ওটা আমার থিয়েটার না। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কতদিন রামকৃষ্ণ করছেন, রামকৃষ্ণ চরিত্রটা কতবার করেছেন, হিসেবে নেই। কতদিন করবেন, যতদিন চাইবেন। অসাধারণ। সিম্পল দুটো, আমার হিসেব নেই, আর কতদিন করবো, যতদিন চাইবেন। মানে উনি মনে করেন উনি করেন না, উনি আধার প্রস্তুত করেন, অবতরণ হয়। আর এখনো পর্যন্ত যারা সিনিয়র আছে তারা জানে যে আমি কিভাবে তাদের দেখি। তো এখন কি এটা নষ্ট হয়ে গেছে পরিবেশটা মনে হয় স্যার? আমরা হয়তো সেই মডেল না। বা শোনো, নিজের কাজ ব্যাপারটা নিয়ে? হচ্ছে কি জানো, বয়স তো 73 বছর হয়ে গেছে। এক সময় মাছের তেলে মাছ ভেজে থিয়েটার করেছি, অর্থাৎ নিজের রসদ নিজেই জোগাড় করেছি। সেই অভ্যাসটা আমি নিজেই পরিত্যাগ করেছি। মানে সরে সরে এসছি আমাদের দল গ্রান্ট পাওয়ার জন্য, আবার গ্রান্ট বন্ধ হয়ে গেছে। এবার আবার একটা লড়াই, যে লড়াই টিকে থাকার লড়াই, যেটা আমার প্রথম দিকে ছিল, কিন্তু বয়সটা ইজ এ ফ্যাক্টর। মানে তুমি একটা 73 বছরের লোকের কাছে যে 16 বছর থেকে থিয়েটার করছে আর 79 সাল থেকে ডিরেকশন দিচ্ছে, সে তো মোমবাতির দুদিক পুড়িয়ে দিয়ে একসঙ্গে আলো জ্বালিয়ে দিয়েছে। বিজন থিয়েটার ধরে রাখতে পারলেন না তো, বন্ধ হয়ে গেল। তার কারণ হচ্ছে যে আমাদের টোটাল পেশাদার রঙ্গালয় ডাউন, 90 দশকের শেষের দিক থেকে ক্ষইতে শুরু করে এবং সব বন্ধ হতে শুরু করে। কোনটা পুড়ে যায়, কোনটা বাজার হয়, এসব হয়, থিয়েটার পাড়াটা আর থাকে না। তার নানাবিধ কারণ আছে, সে কারণ আমি বলছি না। আমাদের থিয়েটারে এসে রিফ্রেশ করে আমাদের বেশ প্রদর্শনী, যেটা আমাদের মূল সোর্স ছিল, সেইটা বন্ধ হতে শুরু করে। তখন কি করব, বিজন থিয়েটারে যারা নটর এন্টারপ্রাইজ, তারা বলে তারা থিয়েটারটা বেছে টেছে দাও, আমরা তো চলছে না। তা আমরা একটা লাস্ট ট্রাই নিয়ে আমি তখন 4টে দলকে বলি, থিয়েটার ওয়ার্কশপ, অন্য থিয়েটার, সোহন, সমকালীন শিল্পী দল আর আমরা। সমকালীন শিল্পী দল 1 বছর ছিলেন। আমরা ঠিক করি মাসে 1 টাকা দেবো, যা ইনকাম হবে ফেরত নেবো, বাকিটা থেকে যাবে, পুরোটা দিতে পারলে পুরোটা, নাহলে এভাবে চলো। কোনো এগ্রিমেন্ট হয়নি, মুখের কথায়। মুখের কথায় আমার মুখের কথায় সকলে রাজি হলো। আমরা 2002-এ নতুন করে বিজন থিয়েটার 10 বছরের জন্য নিয়ে নিলাম। ওদের বললাম যে আর 60-40-র ব্যাপার না, আপনাদের যে টাকাটা আপনি চাইছেন আপনাকে দিয়ে দেবো, নটরায়ণ থেকে, বাকিটা আমাদের। এবার আমরা নতুন করে শুরু করলাম, নতুন করে উদ্বোধন হলো, বুদ্ধদেব ভট্টাচার্য এলেন। উনি এসে বললেন যে যখন থিয়েটারের লোকেরা একটা থিয়েটার বাঁচাতে এসছে, আমার পাশে দাঁড়ানো উচিত। বিজন থিয়েটারের সামনে একটা বিশাল প্যান্ডেল করে স্টেজ বানিয়ে প্রচুর লোক এসেছিল। নতুন করে উদ্বোধন হলো, আমরা কয়েকটা দল মিলে করলাম, যে কটা দলের নাম বললাম। তাপসদা এসেছিলেন, খালেদদা এসেছিলেন, সবাই এসেছিলেন। উনি বললেন যে আমি এটা করছি, মিনার্ভাটা 2009 নাগাদ কমপ্লিট হবে। মানে তখন ডেট বলেননি, কমপ্লিট করে আমি বিজনের টোটাল নেব, এ কদিন চালিয়ে নিতে হবে। ঠিক আছে, আমরা চালাতে শুরু করলাম। ভালোই চলছিল, প্রথম দিকটা ভালোই চলছিল। এবারে চন্দনকে ধরে, মানে অভিনেতা চন্দনকে ধরে একটা স্কিম বানানো হলো যে টেকনিক্যালি ইকুইপ করতে গেলে কী করতে হবে, তারপরে পুরো এসি করতে গেলে কী হবে। তা দেখা গেল টোটালটা তখনকার দিনে 1,80,00,000 টাকা হলে আমরা থিয়েটারটা পেয়ে যাই। বুদ্ধবাবু বললেন যে এই টাকা আমি দিয়ে দেবো, কিন্তু ম্যানেজমেন্ট করতে পারবো না, মানে স্টাফ রাখতে পারবো না, যেমন তোমরা করছো তেমনই করতে হবে, তোমার নামে নিয়ে নেবো না, আমার নামে থিয়েটার নেবো না। ওরা 99 ইয়ার্স লিজে দিন, সরকারের প্রপার্টি থাকুক, আমি থিয়েটারের মালিক হব না। যাই হোক, উনি রাজি হলেন যে হ্যাঁ, আমরা প্রপোজাল জমা দেব,
সব ঠিকঠাক করলাম। কিন্তু 2009 এসে মিনার্ভা যখন তৈরি হয়ে উদ্বোধন হয়ে গেল, আমরা প্রপোজাল জমা দিয়ে দিলাম। প্রপোজাল জমা দিয়ে দেওয়ার পরে সরকারি ব্যাপার করতে যে সময় টময় লাগে, প্রসেস হচ্ছে, আমাকে বুদ্ধবাবু সই করে দিয়ে, ফাইলে সই করে দিয়ে বললেন, এবারে অসীমের কাছ থেকে কী করে বার করবে তুমি জানো, টাকাটা তোমার দায়িত্ব, আমার না, তুমি এটা করে নাও। তা আমি অসীম দাশগুপ্তর বাড়ি গেলাম। আর সুবিধা ছিল, অসীম দাশগুপ্তর শ্যালক আমার সেক্রেটারি ছিল শ্যামল সাহা। ওর বাড়িতে অনায়াসে আমরা যেতে পারতাম। তো নিজে চা করে দিতেন, নিজেই শরবত বানিয়ে দিতেন, আমরা বলতাম দেখছি, আমরা করবার চেষ্টা করছি, ইত্যাদি করতে করতে 2011 পর্যন্ত উল্টে গেল। আর সমস্ত আশা ভরসা চলে গেল। মানে যার জন্য আমরা 2002 থেকে পরিশ্রম করে যাচ্ছি, লোকেরকে কারোর কাছে এগ্রিমেন্ট নেই, কিন্তু সবাই তো জানে যে আমরা কাজটা করছি, থিয়েটারটা হবে আমাদের। 2011 পরে এই সরকার আর কোনো দায়িত্ব নিলেন না? না, আমরা আর যাইনি। যাননি। বিভাসদাকে বললাম, বিভাসদা বলল আমি এর মধ্যে ঢুকবো না। ওকে। সোহনকে বললাম, ওরা বললো, অনিশ বললো না না আমি তো যাবই না, এই সরকারকে কিছু হলো না। এইটা তখন আমরা একটু হতাশ হয়ে গেলাম। হতে হতে 2016 সালে এসে দেখলাম, 2002 থেকে 2016 চারটে দল মিলে চালিয়ে, এর মধ্যে অশোকদাও চলে গেলেন, আমি, অন্য থিয়েটার আর সোহন, এই তিনজন থিয়েটার চালাচ্ছি। 2016 এসে ঠিক করলাম যে সবাইকে বললাম যে হচ্ছে না, আমি ব্যবস্থা করি। এবারে সব দায়িত্ব আমার ওপর পড়লো। আমাদের দুজন মালিক, মানে এর আগে পার্থর বাবা রিটায়ার করে চলে গেছেন, ওনার বাড়ি ফ্ল্যাট হয়নি, উনি আর ওয়েট করতে পারেননি, ছাড়লেন। দুটো মালিক, আর জমির মালিক আলাদা, তাদের ছিল দুজন, এখন তাদের লোক হয়ে গেছে 6 জন, প্লাস 2 জন, আর আমাদের 3টে দল, অশোকদা রয়েছে 4টে। এই সব মিলিয়ে এতগুলো লোককে আমরা যে টাকাগুলো ইনভেস্ট করেছিলাম, সেই ইনভেস্টমেন্টে ব্যাংকে রাখলে যে টাকাটা পাওয়া যায়, যার যতটা পড়ে আছে সেটা ব্যাংকে রাখলে কত পড়তো, এই হিসেব করে কতটা ডিম্যান্ড হবে, আমার হলের মালিকরা কত চাইছে, জমির মালিকরা কত হয়েছে, সব আমাকে দায়িত্ব দিয়ে দিল। কারণ যে প্রমোটার, সে বুঝলো এই লোকটা কিছু পয়সা নেবে না, এর কোনো ইন্টারেস্ট নেই, যা পাবে সায়ক পাবে আর এই দলগুলো পাবে। তো উনি বলে মেঘনাপত্র যা বলবে তাই। যাই হোক, সবাই মিলে আমাকে সাপোর্ট দিল, সবার সমস্ত টাকা ফেরত দেওয়া হলো, কারোর কোনো লস হয়নি, সব ফেরত দেওয়া হলো, ভিশন হ্যান্ড ওভার হয়ে গেল। এখন তো মানে একটা হল তৈরি করলাম, নিজের হাতে সেটা বেচলাম, এবং শুধু বেচলাম না, যাদের যা 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 প্রাপ্য ছিল সমস্ত প্রাপ্য মিটিয়েও দিলাম। মানে একজনও বলতে পারবে না ভিজনের জন্য তারা লস খেয়েছে। এই প্রসঙ্গে বলি স্যার, আপনার নাট্য পরিচালক হিসেবে আপনার যে দিক, অভিনেতা হিসেবে আপনার যে দিক, তার পাশাপাশি আমার ব্যক্তিগতভাবে, এবং অনেকেই তাই মনে করে, আমার মনে হয় যে সংগঠক হিসেবে, এবং এই যে একটা নতুন প্রায় একটা অর্থনৈতিক মডেল শায়ককে কেন্দ্র করে তৈরি হয়েছে, শায়কের দীর্ঘদিনের 50 বছরের যাত্রা, অনেক ভালো ভালো থিয়েটার, সে কথা আর নতুন করে কিছু বলছি না, কারণ দায়বদ্ধ, 2 হুজুরের গপ্প, বাসভূমি তো সবাই জানেও। তাছাড়াও যদিও স্বপ্ন, জ্ঞানবৃক্ষের ফল, যেগুলো আপনারা করেছেন, কর্ণাবতী, আরও অনেক, এখনো পর্যন্ত শায়কের জয়যাত্রা অক্ষুণ্ণ রয়েছে, এবং আরও 50 বছর তো থাকবেই আমি আশা করি। তো আপনার যে এতগুলো সেলফ, তার মধ্যে আপনি কোনটাকে সব থেকে গুরুত্ব আমি একটা কথা মনে করি যে ডিরেক্টর ওরিয়েন্টেড থিয়েটারে ডিরেক্টরকে অর্গানাইজার হতেই হয়। হ্যাঁ, একই রকমভাবে একজন ডিরেক্টর যেরকম ক্রিয়েটিভ, একজন অর্গানাইজার ততটাই ক্রিয়েটিভ হতে হয়। তার ফিল্ডে 100 বার। অজিতেশ বন্দ্যোপাধ্যায় সংগঠক হিসেবে কতটা ছিলেন, বিভাস চক্রবর্তী কত বড় সংগঠক, হয়তো অরুণদা অত বড় সংগঠক নন, কিন্তু অরুণদা নিশ্চয়ই সাপোর্ট পেয়েছিলেন সংগঠকদের, আমি জানি না, কিংবা অরুণদা ভেতরে ভেতরে সংগঠনের কাজ করেছেন, আমরা জানি না। যদি সংগঠনের কাজটা তুমি ভালো না বোঝো, তাহলে তুমি যত ভালোই চুলের তেল তৈরি করো, তোমার খাটের তলায় থাকবে সেগুলো। তুমি ওটাকে দর্শকের কাছে নিয়ে আসার মতো ক্ষমতা, তোমার ক্রিয়েটিভিটি অর্গানাইজার হিসেবে হতে হবে। অর্থাৎ প্রোডাক্টটা তুমি যখন তৈরি করবে, যতক্ষণ তৈরি হচ্ছে ততক্ষণ সে শিল্প, তার মধ্যে
তুমি কোনো কম্প্রোমাইজ দর্শককে ধরার কম্প্রোমাইজ জন্য করছি না। প্রত্যেকটা ডিরেক্টরের একটা কল্পিত দর্শক থাকে, কাদের জন্য সে থিয়েটারটা হ্যাঁ, করছে। নিশ্চয়ই। আমি যদি কমন পিপলের জন্য থিয়েটার করে থাকি, করবো ঠিক করি আমি, তাহলে আমার পার্সপেক্টিভ আলাদা হবে। আর যে এক্সপেরিমেন্টাল থিয়েটারের জন্য থিয়েটার করবে তার পার্সপেক্টিভ আলাদা হবে। আমি চিরকালই, যেহেতু আমি একটা ঘরানার মধ্যে ছিলাম, তাদের পেশাদার রঙ্গালয়, সুতরাং আমি মনে করি থিয়েটারকে মাছের তেলে মাছ ভাজতে হয়। অর্থাৎ 4টা বা 5টা বা 6টা কলসর এগেনস্টে তুমি যদি একটা নিজস্ব করো, তাহলে তোমার ফান্ডের টাকা ঢুকে যাবে। একটার সময় দায়বদ্ধর সময় 14টা কলসর এগেনস্টে একটা নিজস্ব, 16টা কলসর এগেনস্টে নিজস্ব, তোমার টাকা অক্লেশে হবে। কিন্তু থিয়েটারের টাকা থিয়েটারে ব্যয় হয়। দায়বদ্ধ, বাসভূমি এবং কর্ণাবতী, এই 3টে আমার ক্রিয়েটিভ ফেজ। একজন ক্রিয়েটিভ মানুষের ক্রিয়েটিভ ফেজ থাকে ওই 8-10 বছর, তারপর সে ক্রাফটসম্যান। সে কিন্তু কাজটা করে যায়, সে কিন্তু বুঝতে পারে না সে ক্রিয়েটিভ আর নয়। যেহেতু ক্রিয়েটিভের সময় যাতে হাত দেবে সেটা শোনা হয়ে যাবে, তুমি যাতে হাত দেবে, কি করে শোনা হচ্ছে তুমিও বুঝতে পারবে না। সেই ফেজটা আমার 90 দশকের গোড়া আছে। তার আগে আমার প্রসেস ছিল 2 জনের গল্প, জ্ঞান বৃক্ষের পর, সোনার মাথা, মানুষ, যদিও স্বপ্ন। এই প্রসেসটার মধ্যে আমি 12-14টা বছরের অভিনয় থেকে 2 জনের গল্প বছরে 60-এ চলে এলাম। এবার ওখান থেকে যখন আমি দায়বদ্ধ শিফট করলাম, দায়বদ্ধ এসে গেল, যখন যে দায়বদ্ধ সাফল্য আমরা কোনোদিন কল্পনাই করিনি। অর্থাৎ একদিনে হাউসফুল হয়ে যাচ্ছে, লোকে কাউন্টার খোলার আগে লাইন দিয়ে দিচ্ছে, আমি একাডেমির সামনে ট্যাক্সি থেকে নামতে পারি না, লোকে ঘিরে ধরে, মেঘনাথে একটা টিকিট। এইটা তো আমার অভিজ্ঞতাও ছিল না। এই অভিজ্ঞতাটা, ওই নাটকটা কীভাবে একটা মেলবন্ধন হয়ে গেছিলো, ব্যাটেবল হয়ে গেছিলো। দায়বদ্ধ চেয়ে আমার অনেক বেশি যোগ্যতা দিই বাসভূমিকে, কারণ দায়বদ্ধর ওই রমরমা অবস্থার মধ্যে বাসভূমি তার নিজের জায়গাটা করে নেয়। নিশ্চয়ই। সবচেয়ে প্রিয় নাটক বাসভূমি, কারণ বাসভূমির যে লড়াইটা করতে হয়েছে, নিজের সঙ্গে নিজের লড়াই করতে হচ্ছে, অর্থাৎ দায়বদ্ধর সঙ্গে কম্পিট করতে হয়েছে। দায়বদ্ধকে ছাড়িয়ে তাকে বার করে 350 অভিনয় হয়েছিল জ্ঞান মানে বাসভূমির, মানে চারটিখানি কথা নয়। নিশ্চয়ই। তো যাই হোক, দায়বদ্ধ, বাসভূমি, কর্ণাবতী আমি যাতে হাত দিচ্ছি শোনা হয়েছে। তারপর কিন্তু ক্রাফটসম্যানশিপ হচ্ছে আমার, ক্রিয়েটিভ ফেসটা নেই। প্রত্যেকটা আর্টিস্টেরই, প্রত্যেকটা ডিরেক্টর বা অভিনেতার একটা ক্রিয়েটিভ ফেস থাকে, সে সেটা বোঝে না। 8-10 বছর যা করবে শোনা হয়ে যাবে, তারপর সবটা সে জেনে যায়, ক্রাফটসম্যান হয়ে যায়, কিন্তু আর কিন্তু ক্রিয়েটিভ থাকে না, সে নিজে বুঝতে পারে না। যাকে এই ফেজে যাওয়ার ফলে আমার অর্থনৈতিক অসুবিধাগুলো কখনো হয়নি সেই অর্থে। তারপর গ্রান্ট চলে আসে। গ্রান্ট একটা থিয়েটারের পক্ষে আশীর্বাদ, অভিশাপ। 75% যে নিজে চলছে, 25% যদি তাকে গ্রান্ট দাও, গ্রান্টটা তার কাছে স্বাস্থ্যকর, উল্টো হলেই অস্বাস্থ্যকর। এই অস্বাস্থ্যকরটায় আমরা এসে গেছি। অর্থাৎ আমরা নিজেরা 25 ভাগ চলতে পারি না, 75 ভাগ গ্রান্টের নির্ভর করে চলি। আমার দলও এসে গেছে তাই। এখন 3 বছর আমার গ্রান্ট বন্ধ হয়ে গেছে, অটোমেটিক্যালি আমার দলের কাজ কমে গেছে, এবং তাও আমরা টিকে আছি, যেহেতু এত প্রলং একটা জার্নি করে এসেছি। কিছুটা নাম এখন, যেমন থিয়েটারে আগে বলতো একটা ফেস্টিভ্যালে গেলে কে আসছেন, মানে চেতনা আসছেন, ব্যাস, ও থিয়েটার ওয়ার্কশপ আসছে, ও নান্দিকার আসছে না, ভৌরবী আসছে, এগুলো জিজ্ঞেস করতো। কিংবা যারা অত দলের নাম জানে না, বিভাস চক্রবর্তী আসছেন, অরুণবাবুর কেউ কিছু আসছে, অসিত মুখোপাধ্যায়ের ডিরেক্টরদের নাম জানতে চাইতো, উনি আসছেন কিনা। হ্যাঁ, এখন সেগুলো জিজ্ঞেস করে না, কে দল, কি নাটক, কে আছে। এই কে আছেতে যখন এলো, তার মানে কে আছে হচ্ছে আমাদের প্রফেশনাল বোর্ডের কথা। আজকের কে এই হলে অভিনয় করছেন, তার উপর ওখানে লাইন দিচ্ছে লোকে, কি অদ্ভুত দেখবে বলে। এবার আমরা শম্ভুদার নেতৃত্বে, উৎপলদার নেতৃত্বে, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা স্টার ওরিয়েন্টেড থিয়েটার থেকে ডিরেক্টর ওরিয়েন্টেড থিয়েটার চলে এসেছিলাম। অর্থাৎ ডিরেক্টর সব একটা পার্টিকুলার মানুষের বোধ, বুদ্ধি, মনন, থিয়েটার অভিজ্ঞতা, তার ক্ষমতা, তার
দক্ষতা, তার উপর ডিপেন্ড করে একটা দল দাঁড়িয়ে থাকে, তার কিছু ডিসাইপল থাকে, তার কিছু অনুগত ছাত্রছাত্রী থাকে যারা তাকে ভগবানের মতো ফলো করে, তাকে কেন্দ্র করে থিয়েটারটা করে। তারা হয়তো খুব বড় বড় অভিনেতা হয় না, কিন্তু তাদের যখন স্টেজে নিয়ে আসে তার ডিরেক্টর, তার 60 ভাগ ডেকে 40 ভাগ দেখায়। যেটুকুনি তার ভালো দেখাতে, সে যখন স্টেজে নামে তাকে তখন ধরা যায় না। কিন্তু একটু ব্যক্তিগতভাবে অভিনেতা অত বড় নয়, তাই তো। কিন্তু অরুণদার হাতে পড়লে বড়, হুম, বিভাসদার হাতে পড়লে বড়, ঠিক। অজিতেশদার হাতে পড়লে যে রিমার্কেবল কাজ করছে, বাইরে গিয়ে আর করতে পারছে না। এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা গ্রান্ট আস্তে আস্তে লোকে বললো যে আমার এবারে লস করার বার্থ রাইট গ্রান্ট আসার পরে এটা মনে করলো হলো, লোকে। কারণ আমার তো টাকাটা আসছে। হুম, শুধু আমার চললো কি চললো না, আমি একটুখানি মানে ইন্টেলেকচুয়াল হয়ে যাই, মানে আমার প্রোডাকশনটা সেভাবে হোক। সাধারণ দর্শকের কথা অত ভাবা দরকার নেই, আমি আমার মতো থিয়েটার করি বলছি। কেউ কেউ আমার মতো থিয়েটার করে না। থিয়েটার লোকে করে দর্শকের জন্যে। দর্শক যদি না আসে, থিয়েটার ব্যর্থ। তার মানে তোমাকে ডাইলুটেড হতে হবে তা নয়। তুমি দায়বদ্ধ বাজবে কর্ণামতি ডাইলুটেড প্রোডাকশন বলতেই পারো না, দুই উজিরের গল্প বলতেই পারো না। এই প্রসঙ্গে একটা কথা বলি স্যার, যে এই অভিযোগ তো আপনাকে শুনতে হয়েছে যখন খুব সাকসেসফুল শোনো, আপনারা। সাকসেসফুল হবে তুমি যা ভাবুনি তা যদি ঘটে। হুম, কিন্তু মানে আপনাকে তো দায়বদ্ধ তুমি বাসভূমি একটা করে। অভিনেত্রী, আমি তোমার একটা মাপ জানি, হুম, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেলে দুম করে পরপর 2 বছর ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেলে, তখন সন্দেহ করবে লোকে। না না আমি বলবো এটা আমি মেনে নিতে পারছি না ভেতর থেকে। বাহ দারুণ, তাই নাকি, সবই বলছি কিন্তু মানছি না, কারণ আমি তোমাকে অত বড় অভিনেত্রী ভাবছি না। কিন্তু তুমি কি করে যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছ আমি বুঝতে পারছি না, কি করে যে তোমার এত বিক্রি হচ্ছে আমি বুঝতে পারছি না। তার মানে তুমি ডাইলুট করছো, তার মানে তুমি যেহেতু আমাদের দলটা একেবারে আমার বিজন থিয়েটার ছিল, পেশাদার রঙালয়, তাহলে হাতিবাগানকে তুলে এনেছো তুমি, আমার এই সবগুলো তোমায় শুনতে হবে। এটা কি আপনি মানেন? কেন মানবো? কিন্তু ব্যাপারটা হচ্ছে, প্রথম হচ্ছে সাফল্য মধ্যবিত্তর গায়ে বীজগুড়ি কেটে দেয়। সাফল্য মধ্যবিত্তের মাথা খারাপ করে দেয়। এটা আমার হয়নি। আমি কোনোদিন আমার সাফল্যকে বড় করে দেখিনি, কারণ আমি জানি কালকেই আমাকে ফেল করতে হবে। কারণ আমি জানি আমি সোনা নই, আই এম নট গোল্ড, আমি ভাই পেতল। আমি রেগুলার ঘষা মাজা করি, তাই আমার চকচক করে। মাঝে মাঝে ঘষা মাজা করলে এত ভালো হয় যে এত চকচক করে, লোকে আমার সোনা বলে ভুল করছে। কিন্তু আমি তো জানি যে আমি সোনা নই। যেদিন আমি ভাববো আমি সোনা, সেদিন আমি একটাই আমার অপকার করব, আমি ঘষা বন্ধ করে দেবো। কিছুদিন আমার রাস্ট পড়বে, তখন বলবে ও বাবা এই নাকি, জানতাম না তো। আমাকে লোকে যা নাম্বারই তুমি বলবে যে মেঘনাথদা বা থিয়েটারে আপনার নাম্বার হচ্ছে 45, আমি আপনাকে 45 দেবো, ওটা আমার অর্জন। তুমি এটা বলবে না 80 ভেবেছিলাম, এই লোকটা তো 20ও পায় না, এটা বলবে না আমাকে। বুঝতে আমি পারছি। আমার অর্জনে আছি, আমার নিজের পায়ে দাঁড়িয়ে আছি, কারণ দর্শক পার্সপেক্টিভ থেকে আমি থিয়েটারটা বানাই। আমি থিয়েটারটা বানাই দর্শক আসনে বসে। অর্থাৎ থিয়েটার এমন একটা জায়গা, সেখানে তুমি যদি একটা লোক একটা জায়গায় কোনো মিস করে যায়, রিওয়াইন্ড করে দেখার উপায় নেই। তাই তো। কিন্তু স্যার আমি একটা অন্য প্রসঙ্গে বলছি, যে ধরুন আপনার যে থিয়েটারের বা যে অর্থনীতির মডেল নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, বাদলবাবু অন্য পথে হেঁটেছেন। কিভাবে দেখেন আপনারা বাদলবাবু? শুনুন, বাদলবাবুকে তো আমি অন স্টেজ প্রফেশনাল মানে পেশাদার প্রসিনিয়াম থিয়েটার দেখেছি। প্রসিনিয়াম থিয়েটার ওনারা বলছিলেন, অনেকে লেখার মধ্যে পড়ি যে খুব সফল ছিলেন যখন উনি ওই যখন উনি ওই নাটকগুলো করছেন, আবু হোসেন হ্যাঁ আবু করছেন, হোসেন, কিংবা হ্যাঁ মোটামুটি সফল ছিলেন, বল্লভপুর করছেন। কিন্তু এমন সফল ছিলেন না যেটা বৃহস্পতি রবি টানতে পারেন। কিন্তু উনি নিয়েছিলেন ওই আমাদের রবীন্দ্র সরোবর মঞ্চে, ওখানে উনি করতেন। সেখানে যে প্রচণ্ড বিক্রি হতো, এরকম ঘটনা ঘটতে পারে না। তাহলে তো অবনমহলে নাটক চালিয়ে দিত। একটা নাটকই তো এই থিয়েটার পাড়ার বাইরে হয়েছে, সেটা হচ্ছে নহবত, তপন থিয়েটার। এবার বলছে কারণ থিয়েটার পাড়াতেই হয়, থিয়েটার পাড়া এই কারণে হয়, থিয়েটারের এই পেশাদার রঙ্গলয় চালাতেন মফস্বলের দর্শকরা, কলকাতার দর্শক না। কলকাতার দর্শক এত দর্শক ছিল না যে এই 8খানা মঞ্চে একটা 500 অভিনয়, 600 অভিনয়, 700 অভিনয় হচ্ছে দর্শক সাপ্লাই করতে পারে। অর্থাৎ রেল লাইন ধরে আসতো। এবার আমাদের হাতিবাগান পাড়াটা
হাওড়া এবং শিয়ালদা কানেকশানে আছে। আচ্ছা। হাওড়া এবং শিয়ালদা থেকে চট করে হাতিবাগান পাড়ায় চলে আসা যায়, নাটক থেকে চট করে নয় উল্টোডাঙায় গিয়ে ট্রেন ধরা যায়, নয় টুক করে গিয়ে হাওড়ায় ধরা যায় বা শিয়ালদায় চলে যাওয়া যায়। তার ফলে এই এরিয়াতে 8-10টা থিয়েটার হল একসঙ্গে হয়েছিল। এক এক সময় তো রামমোহন মঞ্চ, প্রতাপ মঞ্চ, শ্যামাপ্রসাদ মঞ্চ, মানে এর তলায় তোমার রেলওয়ে ইনস্টিটিউশনটা, টালা ব্রিজের তলা, সেখানে বীজ বলে নাটক করতো, সেখানে তোমার বিকাশ রায় অভিনয় করতেন, বিশ্বজিৎ অভিনয় করতেন। তারপরে ওই আমাদের নেতাজি মঞ্চের ওখানে ক্লেমবাউন্ড মঞ্চ, যেখানে কালবৈশাখী হতো, তোমাদের শুভেন্দু মুখার্জি অভিনয় করতেন। মানে কোনো মঞ্চ, এমনকি আমাদের ছোট্ট মঞ্চ যার কোনো মঞ্চই না হয়, বয়েজন লাইব্রেরি, সেখানেও বেশ প্রদর্শনী রিভিউ হতো। সেই ফেসটা চলে গেল। তার জন্য টিভি একটা কারণ, ওয়ান ওয়াল থিয়েটার একটা কারণ। অর্থাৎ যাদের সিনেমায় দেখে তাদের সামনাসামনি দেখার জন্যে লোকে পয়সা খরচা করে আসতো। এবার ওয়ান ওয়াল থিয়েটার করলো কি, সেই লোকগুলোকে বাড়ির উঠোনে নিয়ে গেল। প্রফেশনাল বোর্ডের এথিক্স ভাঙলো তারা। তোমাকে আমাকে দেখতে গেলে রঙ্গনাথে আসতে হবে, আমাকে দেখতে গেলে বিশ্বরূপে আসতে হবে। এটা তুমি করলে না, তুমি বিশ্বরূপেও করলে, আবার তুমি গিয়ে রানাঘাটে ধানের মাঠে অভিনয় করলে, একসঙ্গে তো হবে না দুটো। সে তো বটে। এইটা আর্টিস্টদের দিক দিয়ে গন্ডগোল। কিন্তু বাদল বাবুর পথটাকে আপনি কিভাবে দেখেন? শোনো, বাদলবাবু থিয়েটার নিয়ে আমি কোনোদিন আগ্রহী ছিলাম না। আচ্ছা। এই কারণে ছিলাম না, আগ্রহী ছিলাম না মানে ওই থিয়েটারকে আমি ডিসকার্ডও করিনি, তার এগেনস্টে কোনো কথাও বলিনি, কিন্তু ওটা আমার থিয়েটার না। কারণ আমি প্রসিনিয়ামের মজাটা বুঝেছি। প্রসিনিয়ামে পারমুটেশন কম্বিনেশন করে নানান ধরনের এক্সপেরিমেন্ট করেও তুমি সারা জীবনে তাকে এক্সপ্লয়েট করতে পারবে না। কিন্তু ওর অনন্ত সম্ভাবনা, অনন্ত সম্ভাবনা, কিন্তু থার্ড থিয়েটারের সম্ভাবনা কম। আচ্ছা। তার কতগুলো লিমিটেশন আছে, তার বাইরে সে আর যেতে পারে না। কিছুদিনের মধ্যে সেটা রিপিটেটিভ হতে বাধ্য হয়, না হলে তোমার দুটো উপায় হয়। এক, রাজনৈতিক দিকে গেলে, আমাদের যেমন আগে প্রপগুলো হতো, যেমন আমাদের ইলেকশনের আগে যে নাটকটাগুলো হতো, সেই রকমের দর্শক হতে পারে, সেটাও টাইম বাউন্ড, সবসময় হয় না। যে বিষয় নিয়ে আমাদের যাওয়া হচ্ছে গ্রামে, সে বিষয়টা গ্রামের লোকের কাছে কতটা যাচ্ছে সে ব্যাপারে আমার গভীরতম সন্দেহ ছিল। আচ্ছা। যাই হোক, আমি ওদের সমালোচনার মধ্যে যাচ্ছি না, আমি ওটা আমার থিয়েটার মনে করিনি। কারণ আমি যাদের ফলো করে থিয়েটার করেছি তারা কোনোদিন ওইটা থিয়েটার করেনি। আমি বিশ্বাস করি যে যদি কেউ সমস্ত প্রসিনিয়াম স্টেজে করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, বলে আর আমার কিছু দেওয়ার নেই, এবার আমি অন্য পথ বাঁচবো, তাহলে তার কাজের মেরিট আলাদা হয়ে যাবে। কিন্তু আমি প্রসিনিয়াম সামলাতে পারছি না। বুঝতে পেরেছি। সামলাতে পারছি না বলে আমি একটা জিনিস করলাম, সেটা কোনোদিন, মানে আমি প্রসিনিয়াম সামলাতে পারি না বলে অন্তরঙ্গ করি, ব্যাপারটা এরকম হলে মুশকিল। এরকম হয়ে যাবে তো। না, অন্তরঙ্গ থিয়েটার নিয়ে তো অনেকেই কাজ করেছেন, স্যারও পরবর্তীকালে, অরুণবাবুও পরবর্তীকালে ভেবেছেন অনেক, এখন তো প্রচুর ভাবছে স্যার, যেহেতু প্রসিনিয়াম খরচাটা এত বেড়ে গেছে। ব্যাপারটা হচ্ছে কি, অরুণ মুখার্জির মতো লোক লাগবে যিনি প্রসিনিয়াম থিয়েটার ঘুলে খেয়েছেন। তিনি যখন অন্তরঙ্গে আসবেন, যেমন পুরনো দিনের অভিনেতাদের আর নতুন দিনে যারা পুরনো অভিনয় যায় না, স্ট্রাকচারে গন্ডগোল হয়ে যায়। পুরনো অভিনেতারা জানেন, তার যেহেতু পুরনো অভিনেতারা জানেন কোন সময় আবেগের কোনখানে ঘা দিতে গেলে গলা কী করতে হবে, কী অভিনয়টা করতে হবে, কী টুইস্টিংটা করতে হবে। আমি পুরনো অভিনয় না জেনে নর্মাল অ্যাক্টিং বলে একটা অ্যাক্টিং করছি, সেটা একটা সময় পর লোককে ক্লান্তও করতে পারে। কিন্তু পুরনো অভিনেতারা যারা আধুনিক অভিনয় জানে, অর্থাৎ অজিতেশ বন্দ্যোপাধ্যায় ক্লান্তই হবে না, সৌম্য মিত্র ক্লান্তই হবে না। সৌম্য মিত্র পুরনো অ্যাক্টিং গুলে খাওয়া, উৎপল দত্ত পুরনো অ্যাক্টিং গুলে খাওয়া। আসলে সায়েন্সটা আগে শিখতে হবে, তারপরে তুমি। না, পুরনো অ্যাক্টিং এর মেজাজ আছে তো, আমাদের রক্তে আছে ওটা। বুঝতে পেরেছি আপনার আমাদের যাত্রাতে, যাত্রা ভিজুয়াল কিছু নেই তো, তাহলে যাত্রা গান শুনতে যায় বলছে, দেখতে যাই বলে না তো। কারণ ওই যে ভয়েস, ওই যে ডেলিভারি, ওর মধ্যে ও কিন্তু আমায় সেই জগতে নিয়ে যেতে পারে। আমাকে উৎপলদা বলেছিল,
আমাদের সবচেয়ে ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা সিনেমাতেও নেই, সিরিয়ালেও নেই, থিয়েটারেও নেই, যাত্রায় আছে। কেন বলেছিলেন কথাটা? ওরা এত পোটেনশিয়াল, তারা সব কিছু জেনে অভিনয়টা করে, জানে। তারা তো লেখাপড়াটা অত জানে না, কিন্তু বাকিটা জানে, বাকি ফরম্যাটটাও জানে আর কি। বুঝতে তা পেরেছি। যাই হোক, আমাদের মধ্যে পুরনো অ্যাক্টিং দেখার একটা প্রবণতা এখনো পর্যন্ত আছে। তার ফলে হচ্ছে যে সেই সুযোগটা, এখনকার লোকেদের কথা বলছি না, এখন সময় পাল্টে গেছে। আমি যাদের দেখে থিয়েটার দেখেছি আর কি, অর্থাৎ পাপ পুণ্যের ইন্টারভালে আমি বেরোতে পারিনি 4 বার দেখে, উঠে কফি খাওয়ার মতো অবস্থায় অজিতেশ বন্দ্যোপাধ্যায় রাখিনি, গলার এইখানটা কণ্ঠনালীতে আমার শ্বাস আটকে বসে আছি আর কি। বুঝতে পেরেছি। মানে আমি একটা পুরোনো অ্যাক্টিংয়ের একটা ঝলক বলছি, যে আমি নটনটি বলে একটা নাটক দেখছি রঙ্গনাথে, গণেশবাবুর। গুরুদাস বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ সেরেছেন। গুরুদাস বন্দ্যোপাধ্যায় হাপাতা শার্ট ধুতি পরে রঙ্গনার লবিতে শোয়ের আগে আসছেন, বিড়ি খাচ্ছেন, খুব গালাগাল করছেন, মুখ মুখ খারাপ করে কথা বলছেন লোকেদের সঙ্গে। ভেতরে গেলেন, ডবল শো, 1:30 বা 2টোর সময় মেকআপ নিয়ে নিলেন, ঠাকুরে গেলেন। 2টোর সময় ঠাকুর হয়ে গেলেন, 3টে অ্যাপিয়ার করবেন, কিন্তু রাত 9টা পর্যন্ত ঠাকুর থাকবেন, কিন্তু ডবল শো করবেন। তার মধ্যে ঠাকুর যেভাবে কথা বলেন সেভাবেই কথা বলে যাবেন, ও তার থেকে বেরোবেন না উনি কিন্তু। বাপরে। বুঝতে পারছো? আমি নিজের চোখে দেখা এগুলো। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কতদিন রামকৃষ্ণ করছেন, রামকৃষ্ণ চরিত্রটা কতবার করেছেন, হিসেবে নেই। কতদিন করবেন, যতদিন চাইবেন। অসাধারণ। সিম্পল দুটো, আমার হিসেব নেই, আর কতদিন করবো, যতদিন চাইবেন। মানে উনি মনে করেন উনি করেন না, উনি আধার প্রস্তুত করেন, অবতরণ হয়, সেই জন্য উনি 2টো থেকে আধার প্রস্তুত করে থাকেন রামকৃষ্ণদেব অবতরণ করবেন বলে, 9টা পর্যন্ত ওইভাবে থাকবেন, অবতরণ হয় বলে। কিন্তু আসলে বাইরে কিন্তু এই গালাগাল মন্দ করার মতো লোকটা। আমি এবারে উনি আর সন্তোষ দত্ত একটা দৃশ্য করছেন, ঠাকুর বসে আছেন গঙ্গার পাড়ে বারান্দায়। তা সন্তোষ দত্ত একটা চরিত্র করছেন, তার নাম দানাকালি। দানাকালি দানা খায়, মানে ছোলা, আর কালি মার্কা বোতল খায়, সেজন্য ওর নাম দানাকালি। তা ও ঠাকুরকে বলছে যে ঠাকুর আমার একটা জব্বর নেশা করে দাও, আমার নেশা হচ্ছে না। বলে তুই খাচ্ছিস, তো নেশা হয় না, আমি অনেক বোতল খাই, আমার নেশা হয় না, তুমি আমার একটা নেশা করো, তুই আমার আমি কোথেকে নেশা করো, তুই জানো, তুই আমার নেশা করো, নেশা করো। এরম বলছেন, সব ডায়লগগুলো আমার মনে নেই, আমি যেটা বলছি। তো ঠাকুর বলছে যে তুই দেখি তো জিভটা দেখি। তখন দানাকালি মানে সন্তোষ দত্ত হ্যাঁ করে জিভ বার করেছে, ঠাকুর তাতে আঙুল দিয়ে ছুঁয়ে দিয়েছেন। যেই মুহূর্তে ছুঁয়েছেন, সন্তোষ দত্ত ওই বারান্দাতে এপাশে ওপাশে ঘুরিয়ে যাচ্ছেন, ওপাশ থেকে ওপাশে ঘুরিয়ে যাচ্ছেন, আর বলছে ঠাকুর এ আমার কী করলে ঠাকুর, এ আমার কী করলে ঠাকুর। আর গুরুদাস ব্যানার্জি পা দিয়ে ওকে ধরার চেষ্টা করছেন এবং বলছে মা মা ওকে রক্ষা করো, মা ওকে রক্ষা করো। এই যে দৃশ্যটা তৈরি করে দিল ওরা, ওই মুহূর্তটা দম আটকে যাবে, দম জাস্ট আটকে যাবে। এই ম্যাজিকগুলো ওনারা জানতেন, এই অভিনয়ের ম্যাজিকগুলো। তার জন্য মানুষ দৌড়ে দৌড়ে খুঁটে উঠে আসতো। সেতুর যেমন ট্রেন দেখতেও আসতো, অঙ্গারের জল দেখতেও আসতো, উৎপল দত্তের কল্লোলে জাহাজ দেখতেও আসতো, তারপর অভিনয়গুলোও দেখতে আসতো। এই অভিনয়গুলো হাটে মাঠে ঘাটে করা যেত না, ওটা দেখতে আসতে হতো। স্যার এই প্রসঙ্গে বলি, এই যে এখন আমরা অনেক মেথড অ্যাক্টিং নিয়ে কথা বলি, তো এই মেথড অ্যাক্টিং এর যে লজিক, সেই দিয়ে কি এগুলোকে ব্যাখ্যা করা যায় স্যার? নিশ্চয়ই যায়, কেন যাবে না। ব্যাপারটা হচ্ছে তোমায় তো হয়ে উঠতে হয়, হ্যাঁ। তুমি তো করে দেখাও না। যতদিন করে দেখাবে ততদিন তোমার যে ব্যাখ্যা হবে, যখন হয়ে উঠবে তখন ব্যাখ্যাটা পাল্টে যাবে। বহুদিন অভিনয় করে একটা অভিনয় হয়, তার নাকি বলে উইজডম অ্যাক্টিং। মানে আমাদের যে সাত্বিক অভিনয়ের কথা যেটা বলা উইজডম হয়। অ্যাক্টিং, আচ্ছা। যে উইজডম অ্যাক্টিংটা তুমি শেখাতে পারবে না। আচ্ছা। স্টেজের বাইরে উল্টোপাল্টা কথা বলছে, অন্য কথা বলছে, ওই যে মুড নিয়ে বসে আছে, ওসব কিছুই করছেন না, অন্য কথা বলছেন, খেলার কথা বলছেন। সিন এসে গেছে, ঢুকে গেছে, ঘুরলি পাল্টে গেল, দেখেছি আমরা। লোকটা অ্যাবসলিউট পাল্টে গেল।
ওই মুহূর্তের জন্য সে আলাদা লোকে গেল, আবার বেরিয়ে এসে কিন্তু ওইটা করতে পারছে। কিন্তু ওই স্টেজে যখন ঢুকছে লোকটা যে পাল্টে যাচ্ছে, তার মানে লোকটা হয়ে উঠছে, কিচ্ছু করে দেখায় না, প্রত্যেকে হয়ে ওঠে। এবং হয়ে উঠলে রামকৃষ্ণ হয়ে উঠলে যেটা হওয়ার কথা সেটা করছেন উনি ওটা করে দেখাচ্ছেন না। বুঝতে পেরেছি। যদি করে দেখাতেন উনি আমার টাচ করতে পারতেন না। একদম স্যার, আপনাকে আমি অন্তত সবসময় দেখেছি আপনি আপনার যারা সমসাময়িক বা আপনার থেকে যারা বড়, এমনকি ছোট, সবার সাথে আপনার একটা অসম্ভব ভালো সম্পর্ক। মানে বড়দেরকে শ্রদ্ধা করা অসম্ভব এবং ছোটদেরকে ভালোবাসা আগলে রাখা, সবসময় দেখেছি এটা। তো এই যে এটা কিন্তু সবার সাথে সবার এরকমটা হয় না। এই যে থিয়েটারের মানুষজনদের ভেতরকার যে সম্পর্ক এবং ভেতরকার যে রাজনীতিও, এইটাকে আপনি কিভাবে দেখেন? মানে আগে কিরকম ছিল, পরে কতটা বদলেছে, এইটা নিয়ে একটু জানতে আমার চাই। মূলত আমি যেটা মনে করি থিয়েটার ইজ এ রিলে রেস। আচ্ছা। আগেকার মানুষরা দৌড়ে এসে ব্যাটনটা আমায় দেয়, আমি দৌড়ে পরের লোককে ব্যাটনটা দিয়ে যাই। যে পরের দিকে সে যদি দৌড়তে গিয়ে ভুলে যায় যে আগের লোকটাই ব্যাটনটা আমায় দিয়েছে, তাহলে সে দুর্ভাগা, পরম্পরাকে যে ভুলেছে। আমি যত কথা বই থেকে পড়েছি, মানে আমি তো পড়াশুনো করেছি থিয়েটার করতে করতে। আগে থিয়েটারে প্রচুর পড়ে তারপরে পারফর্মিং আর্টের ব্যাপার হচ্ছে, তুমি যখন পারফর্মিং আর্টের মধ্যে না থাকবে, যখন পারফরমেন্সটা না করবে, ততক্ষণ বইগুলো বুঝতে পারবে না। যখন বইগুলো খুলে দেখবে যে এটাই করছো, তুমি জেনে করছো না, না জেনে করছো। কিন্তু বিজ্ঞান এমন জিনিস, তোমাকে ওটাই করায়। তুমি এবার তার ব্যাখ্যা পেলে কেন তুমি এটা করছো, তার জন্য এই তথ্য পারফরমেন্সের ওপরেই তো তথ্যটা তৈরি হয় না। একদম একদম। তার ফলে হচ্ছে যে আমি যত বইয়ের মধ্যে পেয়েছি, আমি বরাবরই সিনিয়র লোকেদের ঘর করতে পছন্দ করি। কারণ শুধু এই না, আমি দেবনারায়ণ গুপ্ত, মনমতো রায় থেকে আরম্ভ করে খালেদা, তাপসদা, শক্তিদা, অমর গাঙ্গুলি, কুমারদা, এবারে পরে অরুণ মুখার্জি, বিভাস সভাপতি, প্রত্যেককে জিজ্ঞেস করবে, তাদের ঘরে আমি যেতাম। অজিতেশ বন্দ্যোপাধ্যায় তো বটেই, পায়ের তলায় বসতাম, কথা বলতাম। ওনারা সাধারণ কথার মধ্যে এমন অনেকগুলো কথা বলেন যা বইতে লেখা নেই। ওটা বইতে লেখা হতে পারে। যেমন তাপসদা বললেন, খালেদা বললেন, আমাদের তো কেউ দেখেও না, আমরা যারা টেকনিক্যাল মানে পেছনে কাজ করি। সেট নিয়ে আলোচনা দেখেছো কোনো জায়গায়? আমার সেট নিয়ে আলোচনা হচ্ছে, দেখবে না। কিন্তু আমরা তো হাতুড়ির হ্যান্ডেল। পরে বলুন, তাই তো, একটা হাতুড়ি তুমি লোহারই নাও, পেতলেরই নাও, যারই নাও, কাঠের নাও, হ্যান্ডেলটা বাড়ি তুমি চালাতেই পারবে না। তাই তো। টেকনিক্যাল সাপোর্ট যারা দেয়, যারা আমাদের নেপথ্য কর্মী, তারা হচ্ছে হ্যান্ডেল। ওই হ্যান্ডেলটা ছাড়াই তোমার এটা কাজই করবে না, আমার হাতুড়িটা কাজই করবে না। এই যে দর্শনটা, এই দর্শনটা খালেদার কাছ থেকে পাওয়া, এরকম তাপসদার কাছ থেকে পাওয়া। তাপসদার যে ক্রিয়েটিভিটি এবং সেটাকে বুঝতে পারার মতো বহু গল্প আছে। তুমি শুধু তাপসদার ওপর আমি 40 মিনিট বলতে পারি, সেটা কথা নয়। এই সব মানুষদের কাছে বেশি যাওয়ার দরকার এই কারণে, তুমি এনরিচড হবে। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের কাছে লাস্ট 2 বছর, আর ভানু বন্দ্যোপাধ্যায়ের কাছে তার লাস্ট 2 বছর আমি ছায়ার মতো যেতাম, শুধু নিজেকে শিক্ষিত করার জন্যে, আর কোনো কারণে না। ওনাদের কথা থেকেই ভেতরে আমার একটা লেয়ার পড়তে শুরু করে। এটা যে কখন আমার ভেতরটা তৈরি করে দিচ্ছে আমি তখনই বুঝি না, তাৎক্ষণিক আমি কিছু বুঝতে পারি না, পরে বুঝতে পারি যে এগুলো আমার মধ্যে রিফ্লেক্ট করেছে। এবং সমসাময়িকদের সঙ্গে, যেমন আমি খুব অক্লেশে বলতে পারি যে আমাদের সময়কার শ্রেষ্ঠ ডিরেক্টরের নাম হচ্ছে রমাপ্রসাদ বণিক। আপনাদের জেনারেশনে? আমাদের জেনারেশনের শ্রেষ্ঠ অভিনেতার নাম হচ্ছে দ্বিজেন বন্দ্যোপাধ্যায়। আমাদের জেনারেশনের শ্রেষ্ঠ নাটককারের নাম হচ্ছে দেবাশিস মজুমদার। সেখানে কোনো সময় আমি আমার নিজেকে প্লেসই করি না, এবং তার জন্য কোনো বিনয়ের দরকার না। যেটা সত্য সেটা স্বীকার করার মতো ক্ষমতা আমার, যে আমি স্বীকার করি। তুমি যদি বলো হ্যাঁ অর্গানাইজার হতে পারি, কিন্তু আমি শ্রেষ্ঠ ডিরেক্টরও না, শ্রেষ্ঠ অভিনেতাও না, নাটকার তো নই। তো এই যে নিজের জেনারেশনের লোকেদের প্রতি আমার যে গভীর মমত্ব এবং শ্রদ্ধাবোধ,
এটা তো আমাকেই এনলিস্ট করে, তাদের কিছু এসে হয় না। রমাপ্রসাদ মণিক তার দলের ছেলেদের কাছে জানতে পারে আমাকে নিয়ে কী বলতো তারা, দ্বিজেন কীভাবে আমার দলের ছেলেদের বলতো মেঘনাথের কাছ থেকে শিখে এসো, বা রমা বলল যে আমি যাব কি যাব না মেঘনাথদা জানে। এই যে ট্রাস্ট, তাই এই ট্রাস্টটা, পারস্পরিক বিশ্বাস যেটা, সেটা আমাদের জেনারেশন পর্যন্ত আমরা বজায় রেখেছি কিন্তু। আর এখনো পর্যন্ত যারা সিনিয়র আছে তারা জানে যে আমি কিভাবে তাদের দেখি। তো এখন কি এটা নষ্ট হয়ে গেছে এই পরিবেশটা মনে হয় স্যার? আমরা হয়তো সেই মডেল না। তাই নাকি? আমি যে মডেলকে দেখে শ্রদ্ধায় আপ্লুত হয়ে গেছি, বা যাদের কাছাকাছি যাওয়ার আপ্রাণ চেষ্টা করেছি, সেই সব বড় বড় লোকেদের তো আমি দেখেছি, সেই সৌভাগ্য, বড় বড় অভিনয় দেখেছি, বড় বড় মানুষদের দেখেছি, উৎপলদার আন্ডারে কাজ করেছি, সমুদার কাছে গেছি, অজিতেশদার কাছে গেছি, শুধু আমাদের মানুষগুলোকে জানি। রাজা যদি বলা হয়, কিং বলা হয়, কিংদের দেখেছি, মানে রাজাদের দেখেছি আমি, থিয়েটারে যারা রাজা। এর পরেও আমি অশোকদার স্নেহধন্য, বিভাস চক্রবর্তী স্নেহধন্য, অরুণ মুখার্জিকে দিনের পর দিন আমার অফিস থেকে দুপুরবেলা কেটে অরুণদার কাছে 2 ঘন্টা 3 ঘন্টা বসতাম। অরুণদা নিজে কাজ করতে করতে আমার সঙ্গে কথা বলতো। ওর লজিকটা, ওই মানুষটার সারা জীবনের লজিক এবং নিজেকে নির্লিপ্ত রাখার ক্ষমতা, হ্যাঁ, নিজের কথা বলে না, একটা নিজের কথা বলবে না, কোনো সাফল্য নিয়ে কোনো উচ্চ বাচ্চা করে না, কিন্তু সমস্ত কিছু জাস্টিফাই করে লজিক্যাল। তো আমার জাজমেন্ট তৈরি করতে অরুণদা মারাত্মক সাহায্য করেছে, আমার থিয়েটারে জাজমেন্ট তৈরি করতে। আপনার মতো করে এরকম করে অন্যদের কথা আমি আর কাউকে বলতে শুনিনি। সবার সম্পর্কে আপনি যেভাবে বলেন, যত আন্তরিকভাবে এই যে বলেন, বলো যে আমি আমি কাউকে শুনিনি। এই যে নাট্যসংগতি বা অপরের জন্য করা, অন্যের জন্য করা, সার্বিক যে দৃষ্টিভঙ্গিটা, এটা আমি সবই বিভাসদার কাছ থেকে শিখেছি। অত বড় ডিরেক্টর তার নিজের অনেক কাজ ক্ষতি করে সার্বিক কাজে নিজেকে ব্যয় করেছেন। সবচেয়ে পরে ভেবেছেন অন্য থিয়েটারের কথা, আগে সেটা শেখো, প্রথমেই তো অন্য থিয়েটারের কথা বলবে। ওই লোকটা সবার শেষে অন্য থিয়েটারের কথা বলেই নি। মানে একটা ফেস্টিভ্যাল হচ্ছে, অন্য থিয়েটারকে নিলে কি না নিলে তার কিচ্ছু এসে যায় না। এই যে সার্বিক দৃষ্টিভঙ্গিটা, এটা কিন্তু আমি বিভাসদার কাছ থেকে শিখেছি। এবং সেই জন্য বিভাসদা আজও একটা লোক তার কোনো উৎসবে, কোনো অনুষ্ঠানে বিভাসদাকে নিয়ে আসার জন্য পাগল। কেন? আর বিভাসদা যদি সামান্যতম শরীর ভালো থাকে চলে যাবে। আমাদের জেনারেশনটাকে আপনি কিভাবে দেখেন স্যার? আমরা তো মানে সব থেকে আমার দেখো মনে হয় তোমরা ছাগলের তৃতীয় সন্তান। ব্যাপারটা হচ্ছে, শোনো, তোমরা কিন্তু আমাদের চেয়ে ডেভেলপড কিভাবে? ইন্টেলেকচুয়ালি। আচ্ছা। ইন্টেলেকচুয়ালি তোমরা আমাদের চেয়ে অনেক সাউন্ড। তার মূল কারণ হচ্ছে তোমাদের কাছে পৃথিবীটা অনেক ওপেন, যেটা আমাদের কাছে অতটা ওপেন ছিল না। আচ্ছা। এইটা আসার পর, ইন্টারনেট আসার পর তোমরা তো পৃথিবীটাকে অনেক আগে চিনেছো, এবং ওর একটা চর্চা আছে, ওটা বুড়ো বয়সের লোকেদের হয় না। অনেকে দেখবে এখনো ভালো করে ওর মোবাইলটাই অপারেট করতে স্যারই তো পারেন না। পারে না। সেটা তো আধুনিকতা নয়। না। সেই আধুনিকতার যারা স্পর্শ পেয়েছে, যারা লালের মতো স্কোপ, মানে ইচ্ছে হয়েছে এবং করে দেখিয়েছে, সারা পৃথিবী জুড়ে নাটকটা শিখে আসার দেবেশের মধ্যে আছে, এদের লেভেলটা আলাদা হয়ে গেছে। কিন্তু আমাদের কাজগুলোর ওপরে আমরা কাজটা করেছি বলে মদন তাঁতির মতো কিন্তু তাঁতটা আমরা চালিয়েছি। 100 অর্থাৎ মিডিওকারদের নিয়ে মানুষ যেন কখনো ভিন্নমন্যতায় না ভোগে। মিডিওকার কি হতে পারে তার প্রমাণ আমি। মিডিওকাররা চাকা চালায় বলে প্রতিভাবানদের জন্ম হয়। 100 বছর অপেক্ষা করতে হয় যে কোনো মিডিয়ায় একটা অপ্রতিভাবান আসার জন্যে। প্রতিভাবান রোজ জন্মাচ্ছে না, এটা বিশ্বাস করতে হবে যে প্রতিভাবান রোজ জন্মায় না। যাকে তুমি আজকের প্রতিভাবান ভাবছো, কালের নিরিখে দেখা যাবে সে প্রতিভাবান আদবেই ছিল না, তাই না? হতেই পারে। তার চেয়ে প্রথমেই আমি যদি স্বীকারই করে নিই আমি প্রতিভাবান নই, এই কথাটা বলার জন্য আমি প্রচুর আমার এখনকার লোকেদের কাছ থেকে গালাগাল খাই যে তোমার এটা বিনয় না, আমার বিশ্বাস। কোনো বিনয় করি না আমি, আমি বিশ্বাসে কথা বলি। তার জন্য আমার ফ্রাস্ট্রেশন কম।
আমার ফ্রাস্ট্রেশনটা এই জন্য কম, আমি কাজটা সেলফ মেড। আমার গুরু সবাই, মানে আমার সাথে নির্দিষ্ট কোনো গুরু নেই। আমাকে তো লালের কাছেও শিখতে হয়। দেবেশের কাছে যখন দেবেশের প্রোডাকশন করলাম, ওইভাবে যে একটা প্রোডাকশন করতে পারে কেউ, ওইভাবে যে ভাবতে পারে একজন ডিরেক্টর, যে প্রথম দিনই মেকআপ টেকআপ করে কস্টিউম করে স্টেজের ওপর ছেড়ে দেবো এবং তোমার স্ক্রিপ্ট দেবো না, তোমাকে সিকোয়েন্স বলে দেবো, তুমি তার কাছাকাছি ডায়ালগ বলবে, দেখা যাবে যে তুমি যদি ভালো অভিনেতা হও তুমি প্রায় নাটককারের কথা বলছো। অদ্ভুত একটা প্রসেস, অদ্ভুত প্রসেস। সত্যি কথা। আমরা তো গেলাম ওই মন্দিরে যাবার পথে করার জন্য, বললাম মেঘনাথ 7টা দিন লাগবে আমাকে, সারাদিন, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত রিহার্সাল, মধ্যখানে ব্রেক টেক যাওয়া হবে। 7 দিনের মধ্যে নাটক তৈরি করে চলে আসবে। আমি আর অন্য করছিলাম, 4 দিনের নাটক কমপ্লিট। আমি ব্যারিকেডের সময় দেখেছি কস্টিউম করতে গিয়ে, মানে ওই যেটা বলছেন স্ক্রিপ্ট দেয়নি, অথচ ওই সংলাপই বলতে হবে, এবং সেটা হলো। আমি তো মনে হচ্ছিল অবিশ্বাস্য। আমরা তো প্রথমে অবিশ্বাস্য মনে হতো, হ্যাঁ, কিন্তু অবিশ্বাস্যটা এবং ওই সংলাপগুলো রক্তে ঢুকে যাচ্ছে যেভাবে, অন্যভাবে সেভাবে রক্ত ঢুকছে না। মানে দেবেশের এই প্রসেসটাই দেবেশকে আমার কাছে একটা রিমার্কেবল ডিরেক্টর হিসেবে আমার কাছে মনে হয়েছে। একদম একদম। তারপরেও যারা টুকটাক কাজ করার চেষ্টা করলো তাদের সম্পর্কে কিন্তু দানা বাঁধলো না। আমি বলছি স্যার, এটা এই প্রসঙ্গে যেমন বলছি, ধরো যে আমাদের অন্যদের মধ্যে দেবেশ বাদ দিয়ে যে ব্রাত্যর মধ্যে যে ক্ষমতা লেখা এবং প্রোডাকশন নিয়ে, মানে অর্ধশেষ রজনীর মতো প্রোডাকশন যে করতে পারে, বোমার মতো প্রোডাকশন যে করতে পারে, এবং ওই স্ক্রিপ্ট একসঙ্গে, আজকের থিয়েটারটা সে কেন করছে না সে ভালো বলতে পারে। সে মনে করছে 50 বছর পরে করবো না, সেটা তার ডিসিশন, কিন্তু থিয়েটারকে তার অনেক কিছু দেওয়ার ছিল। তো আপনার এই প্রসঙ্গে মনে হয় না স্যার যে এই রাজনৈতিক পালাবদলটা আমাদের ক্ষতি করলো, বিশেষ করে আমরা যারা আরো পরে শুরু করলাম, আমাদেরকে একদম শেষ করে দিল? যেমন রাজনৈতিক রসনা আমরা কী করে বলো, আমরা যে সময় থিয়েটার 70 দশকে শুরু করেছিলাম, তখন বামপন্থী বাতাবরণেই থিয়েটারটা শুরু করেছিলাম, অন্যভাবে দেখতে শিখিনি। বামপন্থী মতাদর্শে থিয়েটারটা নিজের জন্য করছি না, থিয়েটারকে আমি কি দিচ্ছি। তাই তাই আমাদের গুরুরা শিখিয়েছে তুমি থিয়েটারকে কি দিতে পারো, তোমার সময়, তোমার এনার্জি, তোমার যৌবন, তোমার বেদা, তোমার পড়াশুনো, তুমি থিয়েটারকে দাও, কি পাবে থিয়েটার থেকে চিন্তা করো না। কিন্তু এখন মানে অর্থনৈতিক কারণে হোক, নানান ব্যাপারে হোক, লোকে কিন্তু প্রথমে বলছে আমি কি পাচ্ছি। তাই তো। এই আমি কি পাচ্ছি সেইটা তো আমাদের সময় ছিল না। যারা আমি কি পাচ্ছি বলছে তারা ভুল কথা বলছে বলে আমি বিশ্বাস করি না। আমরা সেই জন্য কোনোদিনই ভাবতে পারিনি যে চাকরি না করে, অধ্যাপনা না করে, ব্যবসা না করে থিয়েটার করা যায়। থিয়েটার আমায় খেতে দেবে না আমি প্রথম দিনই জানি, কিন্তু এখন একটা লোক বলবে কেন আমি করব, আমাকে এখান থেকে রুটি সে পবিত্র অন্ন সে গ্রহণ করতে পাবে, তার যদি ক্ষমতা থাকে সে দেবশঙ্কর হালদার হবে। হ্যাঁ, কিন্তু আমি বলছি এই রাজনৈতিক পালাবদলটাকে আমাদের, যেটা আপনি বলতে চাইছেন, যে আমাদের মানসিকতায় একটা এমন পরিবর্তন এনে দিয়েছে যে ওই যে একটা আদর্শের জন্য থিয়েটার করা, এই জায়গা থেকে আমরা এখন সরে মানুষ যাচ্ছি। নিজেকে ছাড়া কাউকে নিয়ে ভাবছে না। সেটাই। সমাজ, পরিজন, অন্যের প্রতি দায়িত্ব, এগুলো সব সেকেন্ডারি হয়ে গেছে, প্রাইমারি হয়েছে আমার। এবার সেটা ক্রুড ফর্মে রাজনীতির মধ্যে ঢুকেছে। একদম। শোনো, আমরা তো সুপারস্ট্রাকচার, রাজনৈতিক আন্দোলন তৈরি না হলে থিয়েটারে তার রিফ্লেকশন হয় না। যেখানে রাজনৈতিক আন্দোলন বলে কিছু নেই, দুর্নীতির চারদিকে ছেয়ে গেছে, সেখানে ভালো ভালো থিয়েটার হবে ভাবলে দেখা যাবে যে একটা সিনথেটিক প্রোডাকশন হচ্ছে বটে, একাডেমির গেটে গিয়ে লোকে ডিজাইন ভরে যাচ্ছে, অর্থাৎ ডিজাইন সর্বস্বর দিকে যেতে বাধ্য, অন্তঃশ্বাস শূন্য হয়ে যাচ্ছে। কারণ কন্টেন্ট দেবার মতো কন্টেন্ট নেই, এবং যেটা দেবার কথা সেটা সাহস নেই, এবং সেটা সাহস নেই। এই পরিস্থিতিতে বুঝতে পেরেছে আপনার কথাটা, এই পরিস্থিতিতে এই যে মানে বিভিন্ন দল থেকে জুড়ে এনে আমরা হারানেও করেছি, সেইভাবে হারানের নাজামে তো সেভাবেই কাজ হয়েছে, অরুণ মুখোপাধ্যায়কেও করতে হলো সেভাবে কাজ। না, করতে হয়নি, ওটা অরুণদার এটা প্রজেক্ট না, মানে পরিচালক চাননি, অরুণদা চাননি। আমি আমার বক্তব্য হচ্ছে আমি ইমোশনালি চার্জ হয়েছিলাম কোথায়, আমি চেয়েছিলাম দাদা তার ওই 86 বছর বয়সে একবার স্টেজে আর একটা প্রোডাকশন করে দেখান, মানে উনি এখনো আমার চেয়েও তরুণ, এটা আমি বিশ্বাস করি তো, এবং সেটা প্রমাণিত হয়েছে অরুণদা আমার চেয়ে তরুণ। অরুণদা যেখানে রিহার্সাল দিতে চাইতেন না, যেখানে উনি বলতেন আমি বসে থাকবো, সে অরুণদা বসতেন না, সারা রিহার্সালে দাঁড়িয়ে থাকতেন, আমরা বসতাম।
এইটা তো আমরা নিজের দেখে নিয়েছি। এবং অরুণদাকে টু ট্রিবিউট টু অরুণদাকে সম্মান জানাতে আমি আমার মানসিকতার সঙ্গে মেলে এমন কিছু লোকজন যারা অধিকাংশ বামপন্থী, তাদের এবং ভালো অভিনেতা, ভালো অভিনেতা, তাদের আমি জড়ো করেছি অরুণদার কাছে কাজ করবো বলে। তারা কোনো কন্ডিশন ছাড়া চলে এসছে। ঠিক, তা অবশ্য ঠিক, কিন্তু এইভাবে তো কাজ হচ্ছে এইটা এখন। এইটা এইটা অন্য কাজের সঙ্গে এই কাজটা যদি জড়ানো হয়, তাহলে আমি বলবো ভুল করা হচ্ছে। আমরা ব্যবসার জন্য এটা করিনি, বুঝতে পেরেছি। আমরা করেছি প্রোডাকশনটা অসম্ভব খারাপ হতে পারতো, অসম্ভব ভালো হয়ে গেছে বলে শো হচ্ছে, আর আর কোনো কারণ নেই। ঠিক। অরুণদা আমায় ডেকে বলেনি যে, আমি বললাম যে আপনি কি করবেন, আমি রিসোর্টে এসছেন আবার, মানে নার্সিংহোমে গিয়ে বলতাম, তাহলে আপনার সময়টা কি, আমরা জীবনটা কি, সোফা, বাথরুম, বাথরুম, সোফা, বিছানা, মাঝে মাঝে রিসোর্ট। রিসার্চই বটে। তার না, সেটা তো একটা অসাধারণ, মানে তার জন্য তাই আমরা জন্য আজকেরও ওপরে গিয়ে তোমার কি বললাম, অরুণদাকে দিয়ে লেখাও না, আপনার মানে কাছে অরুণদা তো কৃতজ্ঞ। এখনো পারেন বলে আমার নিজের একদম, ধারণা। একদম। বিভাসদা এখনো পারেন, ভয় একদম। পেয়ে যাচ্ছেন। মাঝপথে যদি না পারি, মাঝপথে যদি না পারি। পরিবেশটাও পাল্টে গেছে, আর শরীরটা একটা কারণ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে স্বীকৃতি নেই পরবর্তী জেনারেশনের কাছে এইসব মানুষগুলোর। আমার অভাবটা সেখানে। কোনো আলোচনার মধ্যে, তাদের কথাবার্তার মধ্যে, নিজেদের মধ্যে, আড্ডার মধ্যে, লেখার মধ্যে, বলার মধ্যে কোনো দিন আমার এই জায়েন্টদের নাম আসছে না, যারা আমাদের পুরো নাট্য আন্দোলনটাকে বহন করে নিয়ে এলেন, এনে আমার হাতে দিলেন, তাদের কারুর নাম আসছে না আলোচনার মধ্যে। অনেক সময় এরকম মানসিকতা আসছে, আমি শুরু করেছি থিয়েটারটা, আমি যেদিন শেষ করবো সেদিন থিয়েটার উঠে যাবে, এরকম একটা ভাবার হয়ে গেল। না, সত্যি কথা, এইসব যে তো থিয়েটারের ভেতরকার কথা, সে তো বলে শেষ হবে না। আমি একটা অন্য কথা বলছি, সেটা হচ্ছে এই যে আপনি টেক সাবিনেসের কথা বললেন, আমরা টেক সাবি হয়ে গেছি আমরা অনেক। এই প্রসঙ্গে বলি, শায়কের নাটক ছাড়াও আমার কাছে শায়ক আরেকটা কারণে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শায়কের পাবলিকেশন। শায়ক অসাধারণ পাবলিকেশনের কাজ করেছে। শায়কের নাট্যপত্র এই আসার আগেও আমি পড়ে এসেছি। আমি আসলে সম্পাদক তো, হ্যাঁ। শুধু আমি দুটো কথা বলতে পারি। হ্যাঁ। সেটা হচ্ছে যে আমি প্রথমে ঠিক করেছিলাম যে প্রথাগতভাবে নাটক ছাওয়া বা প্রবন্ধ ছাওয়াবার এটা হবে না। আমার নাট্যপত্র হবে জ্যান্ত যারা আছে তাদের বিভিন্ন ইন্টারভিউ করব, তাদের লেকচার দেওয়াবো, সেগুলো আমি যেভাবে লেকচার দিই সেভাবেই প্রিন্ট করব। ঠিক ঠিক। অর্থাৎ আমার কাছে শম্ভু দাস যারা প্রত্যেকের গলা আছে, লেকচার আছে, মানে অডিওটা আছে। হ্যাঁ, শম্ভুদা ছাড়া, কারণ ওগুলো ট্রান্সক্রাইব করতে হয়েছে। বুঝতে পেরেছি। হেন কোনো লোক তুমি দেখতে পাবে না, যেমন কৃষ্ণকুণ্ডু আছে তোমার থেকে, এরকম সব লোক যারা বিস্মৃতির অন্তরাল চলে গেছে, তাদেরও গলা আছে। রবিদার বিরাট ইন্টারভিউ আছে, মানে সেগুলো ছাপানো আছে, মানে আমার নাট্যপত্র সেইগুলোই ছাপানো হয়। তুমি একটা লেকচার অ্যারেঞ্জমেন্ট করছো, আমি বললাম, আমি শায়কেই সবটা অ্যারেঞ্জমেন্ট করতাম বলে অন্যর কাছে যেতাম না। এখন যদি অ্যারেঞ্জমেন্ট করতে না পারি, তুমি করছো, তুমি কি এটা ছাপাবে? না, তাহলে আমি একটু রেকর্ড করে নেবো, হ্যাঁ, এটা আমি ছাপাবো। স্যার, এটাই বলছি, এখন তো অর্থাৎ টাইমটাকে ধরতে চাই আমি। হ্যাঁ, একদম। আমার নাট্যপত্র ধরে সময়কে, একদম। অর্থাৎ সময়, স্মৃতি, মানুষগুলো, হ্যাঁ, এই মানুষগুলোকে আমার নাট্যপত্র ধরবে। এই প্রসঙ্গে আমি বলি স্যার, একটা সময় শায়কের বিজ্ঞাপন অসম্ভব অ্যাট্রাকটিভ লাগতো। এখন তো কাগজের বিজ্ঞাপন হয় না, এখন যে দল ফেসবুক সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন, সেইখানে হয়তো শায়ক একটু এখন পিছিয়ে আছে। তো আমি বলছি, এই যে আপনি বললেন যে অডিওগুলো আছে, তো এইগুলো আমার কীরকম শুনতে শুনতে মনে হচ্ছে যে এইগুলো এই অডিও ভিজুয়াল মাধ্যমে কীভাবে আনা যায়, এটা নিয়ে একটু ভাবুন না স্যার। কারণ মানুষ এখন পড়ার থেকে বেশি শুনতে বা দেখতে পছন্দ করে, সেই জন্যই আমরা এই ধরনের উদ্যোগ নিয়েছি, আর্ট পড়ে যেরকম করছে। তো আমার মনে হয় যে এটা একটা পদ্ধতি হতে পারে যে আমরা এগুলোকে, এটা একটুখানি প্লিজ, আমি এ ব্যাপারে খুব পিছিয়ে আছি, এটা আমি স্বীকার করব না, এটা নিয়ে একটুখানি ভাববেন। সেটা হচ্ছে যে আমরা খুব এই ব্যাপারটাই মিডিয়াতে খুব অ্যাকাস্টম না, নতুনটায়, মানে আমরা পুরনোদের মধ্যে এইটা আছে আর কি, অতটা নয়। এইটা নিয়ে একটু ভাবুন, ভবিষ্যতের কি ভাবনা ভাবছেন, মানে শায়ককে নিয়ে বা আপনার নিজের কাজ নিয়ে। ব্যাপারটা হচ্ছে কি জানো, বয়স তো 73 বছর হয়ে গেছে। এক সময় মাছের তেলে মাছ ভেজে থিয়েটার করেছি, অর্থাৎ নিজের রসদ নিজেই জোগাড় করেছি। সেই অভ্যাসটা আমি নিজেই পরিত্যাগ করেছি, মানে সরে সরে এসছি আমাদের দল গ্রান্ট পাওয়ার জন্য। আবার গ্রান্ট বন্ধ হয়ে গেছে, এবার আবার একটা লড়াই, যে লড়াই টিকে থাকার লড়াই, যেটা আমার প্রথম দিকে ছিল, কিন্তু বয়সটা ইজ এ ফ্যাক্টর।
মানে তুমি একটা 73 বছরের লোকের কাছে যে 16 বছর থেকে থিয়েটার করছে আর 79 সাল থেকে ডিরেকশন দিচ্ছে, সে তো মোমবাতির দুদিক পুড়িয়ে দিয়ে একসঙ্গে আলো জ্বালিয়ে দিয়েছে। নতুন প্রজন্ম একদিকে একদিকে হয়েছে ডিরেকশন আর একদিকে অর্গানাইজেশন। মোমবাতির দুদিকে আলো জ্বালিয়ে দিয়েছি, মোম তো ছোট হয়ে গেছে, ঠিক স্বাভাবিক কারণে ছোট হবে। যদি অর্গানাইজেশনটা একজনের হাতে দিতে পারতাম তাহলে আর একটু প্রাণশক্তি হয়তো থাকতো, এখনও আছে। তার ফলে সেইভাবে ভাবতে হচ্ছে। কিন্তু নতুন প্রজন্ম কেউ তৈরি হচ্ছে না বা হয়নি সায়ক দুটো হিসেবে জিনিস ভাবে। তৈরি করা যায় না, এক হচ্ছে লিডার আর হচ্ছে ডিরেক্টর। জন্মায়, কেউ কোনোদিন তৈরি করতে পারবে না। কোনো লিডারকে কেউ তৈরি করতে পারে না, কোনো ডিরেক্টরকে কেউ তৈরি করতে পারে না। ডিরেক্টর জন্মায়, লিডার জন্মায়। আমার ছেলে যদি কলকাতায় থাকতো তাহলে অন্য দল করতে বলতাম, কারণ ও ভালো কাজ করলেও আমার ছেলে হিসেবে ভালো কাজ করছে বলবে, আর খারাপ কাজ করলে বলে যে বাবাকে হারাচ্ছে। এই গুণের মধ্যেই যাব না আমি, যাব তুমি তোমারটা খুঁজে নাও। তুমি একটা নাট্য, তুমি ছোটোবেলা 5 বছর বয়সে যখন ওর মাথায় 5 জ্বরে জল ঢালা হচ্ছে, ও আমাকে বলছে বাবা তোমার রিহার্সাল দেরি হয়ে যাচ্ছে। মানে তুমি 5 বছর থেকে জানো থিয়েটারটা কত প্রায়োরিটি। তুমি তাহলে 5 বছর বয়সে বলছো কারণ বাবা তোমার রিহার্সাল দেরি হয়ে যাচ্ছে, তোমার 5 জ্বর, তোমার মাথায় জল ঢালছি। আমি ও যখন বললো সব ছেড়ে ছুড়ে দিয়ে থিয়েটার মানে প্রফেশনাল হবে, প্রফেশনাল তো থিয়েটার কেউ হয়নি। আমাদের অভিনেতা হিসেবে প্রফেশনাল হয়েছে, থিয়েটার আবার কে প্রফেশনাল হলো? শিশির বাহাদুরির পর থিয়েটার প্রফেশনাল তো দেখিনি আমি। অজিত দা তো সমস্ত মিডিয়ায় কাজ করেছে, শম্ভুদাও তো শিক্ষকতা করে এতে ছিলেন, রবীন্দ্রভারতী ছিলেন, অমুক জায়গায় ছিলেন, শুধু থিয়েটারের উপর তো নির্ভরশীল ছিলেন, উৎপলদাও ছিলেন না। তার মানে থিয়েটার তোমাকে রসদ দিতে পারবে, থিয়েটার তোমাকে বাঁচিয়ে রাখতে পারবে, এরম একমাত্র দেবশঙ্কর হালদার ছাড়া আমার কাছে কোনো উপমা নেই। আর গৌতম হালদার, উপমাই তো নেই। লালের কথা বাদ দাও। বা আরো অনেকে করছে কিন্তু ওইভাবে হোল টাইমার মানে যে অন্য কোনো মিডিয়ামে কাজ করবে না। এই যেই মুহূর্তে অসুবিধে পড়বে তখন একটুখানি সিরিয়াল করে আসি, তখন ওখান থেকে আসি, অন্য জায়গায় থেকে আমায় খামচাতে হবে। আমি বলছি থিয়েটার করতে গিয়ে প্রফেশনাল হতে গেলে পুরো টিমটাকে প্রফেশনাল করতে হয়। যেমন যাত্রা দল, যেখানে যে ট্রাং তুলছে আর যে মেন অভিনেতা দুজনেই পেড। আমরা থিয়েটার তা করতে পারবো না, যতক্ষণ না করতে পারবো ততক্ষণ থিয়েটারে প্রফেশনাল হবো না, অভিনেতা প্রফেশনাল হবে। আর তুমি যখন অভিনেতা হিসেবে প্রফেশনাল হবে, তুমি থিয়েটার করবে না, তুমি গিয়ে সিরিয়ালে ঢুকবে। তার চেয়ে তুমি যে চাকরি করছো, যে মাইনেটা তুমি এখন পাও, তুমি 25 বছর পরও সিরিয়ালের পয়সা পাবে না। বুঝতে পেরেছি। তুমি কলকাতায় থিয়েটার করতে হবে। তোমার শনি রবিবার তো তুমি পার্টি করবে আর বন্ধুর বাড়ি যাবে, শনি রবিবারটা তুমি থিয়েটারকে নিবেদন করে দাও। সোম থেকে শুক্র করার দরকার নেই, শনি আর রোববার তুমি থিয়েটার ছাড়া কিছু করবে না। থিয়েটারের সেরাম ছেলে সমস্ত লোকে দিতে তো থিয়েটার। এখন ব্যাঙ্গালোরের একটা নাম আছে নিশ্চয়ই, গঙ্গাসাঙ্কারাতে যে বাংলা দলটা ডেট পায় তার নাম হচ্ছে স্মরণী, কেবল ওরাই পায়। এবং ও ফেস্টিভ্যাল করে, এখান থেকে লোকেদের নিয়ে যায়, তাদের সঙ্গে মেশে, তাদের থিয়েটার দেখে, কিভাবে থিয়েটার চলছে বুঝতে পারে। কলকাতায় এসে থিয়েটার দেখে, নিজের মতো থিয়েটার করছে, বাবার পথই আছে। তুমি একটা চাকরি করছো, থিয়েটার করছো, তোমার মনটা পেটটার জন্য তোমার ওখানে যেতেই হচ্ছে। আর তুমি যদি পুরোপুরি এখানে যাও তাহলে তা এই মাসে তো একদিন কাজ। স্যার একটা প্রশ্ন আমার আছে, সেটা হচ্ছে থিয়েটারের মেয়েরা, মানে থিয়েটারের মেয়েরা বলতে আমি শুধুমাত্র যারা অভিনয় করে বা পরিচালনা করে এদের কথা, বা আরও অন্যান্য কাজকর্ম করে প্রত্যক্ষভাবে তাদের কথা বলছি না, আমি কাকিমার কথা ধরেও বলছি, যারা বাড়িতে থাকেন এবং থিয়েটারের মানুষদের যারা সাপোর্ট করেন, মা দিদি কাকিমা সবাইকে নিয়ে থিয়েটারের মেয়েদের যে মানে কি বলবো যোগদান, এইটা নিয়ে যদি আপনি একটুখানি নিজের মতো করে কিছু বলেন। প্রথম কথা হচ্ছে, যে থিয়েটার মেয়েদের ভালো লাগে না সে থিয়েটার চলে না। আচ্ছা, এটা পেশাদার রঙ্গলের কথা বলছি। আচ্ছা, সিরিয়ালের ক্ষেত্রে তাই। কিন্তু যে থিয়েটার মেয়েদের ভালো লাগে না, মেয়েরা পার্টিসিপেট করে না যে থিয়েটার, মানে দর্শক হিসেবে, সে থিয়েটার চলে না। তাই বুঝতে পারছো, থিয়েটারের প্রথম দর্শক হচ্ছে মেয়েরা। তারা সবচেয়ে বেশি থিয়েটারকে এনজয় করতে পারে। মেয়েরাই বড়দের বগল দাবা করে থিয়েটার দেখাতে নিয়ে আসে অধিকাংশ জায়গায়। এবার থিয়েটারে মেয়েরা বলতে কি হবে, আমরা যারা যেমন স্বপ্না মিত্তিরের মতো অভিনেত্রীর সঙ্গে যেমন কাজ করেছি আমাদের প্রথম দিকে, আকার ইকার ভালো জানতেন না আর কি,
কিন্তু বোধের জায়গা, এত ভয়ঙ্কর বোধের জায়গা, সেই বোধটা নাড়িয়ে দেবে লোককে। যেমন যদিও স্বপ্নাতে মাদাম সুপ্পো করছেন, মাদাম সুপ্পো করছেন, তো ওনাকে তখন ফ্রান্সে, রাশিয়া, মানে জার্মানি ঢুকছে, ওখান দিয়ে যাচ্ছে হাউসম্যান, ওদের কর্নেল, তারা এই সমস্ত ওই ওদের অবস্থান, বুর্জুয়াদের অবস্থান, ফ্রান্সের বুর্জুয়ারা কীভাবে সাপোর্ট করছিল ফ্যাসিস্টদের, এই সমস্ত যখন বলছি হাঁ করে, কী সব বলিস তো বুঝতে পারি না, তো এসব বলে আমি এই নাটকটা করবো না, আমি এই বুঝতেই পারছি না, কিন্তু ওনাকেই আমার মাদাম সুপ্পো চাই। তো উনি করছেন, জাহানারা করছেন জাহানারা। ওনাকে জাহানারাকে চেনেন, ওই হোটেল মালিকের মানে মা, যিনি জোয়ানের মানে সিমোর স্বপ্নে 500 বছর আগে রানী ইজাবু হয়ে যান, মানে ইংল্যান্ডের রানী হয়ে যান। আচ্ছা, তা সেই মহিলাকে উনি বুঝতেই পারছেন না। এবারে তো জাহানারা করে যাচ্ছেন সমানে। বিভাসদাকে বললাম যে বিভাসদা এত সর্বনাশ হচ্ছে, এত পাওয়ারফুল অ্যাক্টার, আধুনিক অভিনয়টা যেটা হবে এটায়, সেটা উনি ধরতে পারছেন না। উনি যেটা করছেন খুব ভালো লাগছে, কিন্তু ওটা তো আমাদের হিস্টোরিক্যাল প্লে, ওই রকম। বলে কী কী মেকআপ, কস্টিউম ডিজাইনার, যেমন পুরো এ পর্যন্ত গাউন ব্ল্যাক, মাথায় প্যাসিনে হ্যান্ডেলে সিগারেট, মাথায় একটা টুপি, স্কার্ফ গলায়। তুই মেকআপ ড্রেসটা পরিয়ে, শক্তিদাকে মেকআপ করিয়ে আর একটা বড় আয়নায় ওকে দাঁড় করিয়ে দে। রিহার্সালে? বিভাসদা বলছে আচ্ছা, দাঁড় করিয়ে দে, তারপর কী হয় দেখ, আমায় জানাস। আমি বিফোর হ্যান্ড শক্তিদাকে নিয়ে এসে ওকে মেকআপ করালাম, কস্টিউম রেডি করে কস্টিউম তৈরি করলাম, পরালাম, আর বড় আয়নাটা দেখালাম না। এবারে মেকআপ টেকআপ হয়ে যাওয়ার পরে আয়নার সামনে বললাম, তুমি 10 মিনিট এই আয়নার সামনে দাঁড়াও, তারপর তুমি রিহার্সালে এসো, বিজানি রিহার্সাল ওপরে এসো, তুমি আগে এখানটা দাঁড়াও। স্বপ্নামিত্র 10 মিনিট ওর চেহারাটা দেখলো আয়নায়, বিশ্বাস করো, ওপরে উঠে যখন রিহার্সালটা দিল, র্যাডিক্যাল চেঞ্জ। ওই রকম আধুনিক অ্যাক্টিং আমি করতেই পারবো না। বাপরে! ওই মহিলাটাকে দেখলো আর কি, ওই মহিলাটাকে দেখে ওর বোধের জগৎ থেকে এই মহিলাটা কিভাবে হাঁটবে, চলবে, কিভাবে ডেলিভারি দেবে, সব কিছু শেখাতে হলো না। পোশাকের কি সাংঘাতিক ক্ষমতা বলুন, পোশাক এবং মেকআপের। হ্যাঁ, ওকে চেনালো, ও তো চিনতে পারছে না, ওকে তো আমি বোঝাতে পারছি না ব্যাপারটা, ব্যাখ্যা করে কিছু। উনি ইতিহাস বোঝেন না, ওই ওগুলোর জায়গায় যেত, কিন্তু ওনার বোধের জায়গা আমার চেয়ে অনেক প্রখর। মানে মেয়েরা এত স্ট্রেংথ হয়, এত কি বলবো, এত অর্গানিক। আর আমার থিয়েটারে সবসময় মেয়েদের একটা জায়গা নিকোনো থাকে। তুমি আমার যে কোনো নাটক দেখবে, মেয়েদের একটা আলাদা প্লেসমেন্ট থাকে, এবং খুব মর্যাদার প্লেসমেন্ট থাকে আমাদের থিয়েটারে, আমার থিয়েটারে। এটা বরাবরই। যেমন আমি বাচ্চা দুটো মেয়েকে নিয়ে যখন করলাম পিঙ্কি বুলি, তখনও দুটো মেয়ে, একটা লরেটোতে পড়ে আর একটা সুন্দরবন। এইটাতে আমাদের সুবিধা হয় যে মেয়েদের দিয়ে অভিনয় করাতে কতগুলো সুবিধা আছে। মেয়েরা কতগুলো মানে একঘেয়ে কাজ করে বাড়িতে, রুটি বেলা, রান্না করা, কুটনো কটা, ঘর ঝাঁট দেওয়া করে। রিহার্সালে করার পরে যখন বাড়িতে চলে যায় সব করে, তখন রিহার্সালের কথা ভাবে, পাটটার কথা ভাবে, পাটটা করতে করতে রুটি তৈরি করে, পাটটা করতে করতে কুটনো কাটে। ওইটা তো রেগুলার হ্যাবিট, ও জানে, দেখতেও হবে না, রান্না করছে নিজের এই রিফ্লেক্সে রান্না করে যায়, ভেবে যাচ্ছে। আর ছেলেরা বেরোলো, পরের দিন রিহার্সাল ঢুকবে, তখন আবার চরিত্রে আসবে, ওর মধ্যিখানে নেই। মেয়েরা সবসময় মধ্যিখানে থাকে, অনেক অ্যাটাচড, অনেক অ্যাটাচড, মেয়েরা অনেক পাওয়ারফুল হয়ে যায়, সেই জন্য ইমোশনালি অনেক বেশি অ্যাটাচড হয়ে যায়। একটা ভালো অভিনেত্রীর পাশে দাঁড়ানো মারাত্মক মুশকিল। আমি বেবি সরকারের মতো অভিনেত্রী, যে আমার হাতেই তৈরি, আমি হয়তো শেখাই, যেমন বাসভূমির, ও সবসময় কাঁধে কাপড় দেওয়া, সে একটা মানে ডিপ্রেশন আছে সেক্সের ব্যাপারে, বিয়ে হয় 1 বছরের মধ্যে বড় মারা যায়, বাড়ি তোমার হিস্ট্রিয়া হয়,
তো হিস্ট্রিয়াটা তো সেক্স ওরিয়েন্টেড, তার ওর ভালগারিজমটা পুরো চেহারা দিয়ে বেরোয় আর কি, বসাতে, কথা বলাতে, এটা তো ওর নেচারে নেই। এবারে আমি ওকে বোঝাতে 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 করতে করে দেখাতে দেখাতে ওকে নিয়ে আসা এই জায়গাটা প্রচুর পরিশ্রম। তারপরেও আমায় বললো, তুমি কি একে দেখেছো? ও না, আমার স্টাডি থেকে মনে হচ্ছে মেয়েটি এরম হবে, আমার মনে হচ্ছে এটা। বলে আমার দিদি এরম। তুমি আমার দিদিকে, আমার দিদি, আমার এক দিদি আছে এরম। এইবারে 15-20টা শো করতে দিয়েছি, আর ধরতে পারবো না, আর দেখাতেই পারবো না। ও যে জায়গায় রঙিনরা করছে আমি পৌঁছতে পারবো না। বুঝতে পেরেছি। মেয়েরা এইরকম পোটেন্সিয়াল হয়। আমি অকতে ওর সঙ্গে ওর ওর আনফোল্ড হয়ে যায়। ওর ছেলে সুইসাইড করেছিল, তারপরে মাথাটা খারাপ হয়ে যায়। আমি বাবা, আমার সঙ্গে একটা সিন ছিল ছেলেকে নিয়ে। কিছুক্ষণ মনে বুঝতে পারতাম যে আমার কাছে দর্শক আর নেই, দর্শক সব বেবির কাছে আছে। আমরা বুঝতে পারি আমার কাছে দর্শক আছে কিনা, পুরো বেবির কাছে দর্শক। আর বেবি এমন অভিনয় করতে পারতো, যদিও সে ডিরেক্টর আর্টিস্ট। আমি দেখেছি ওনার অভিনয়, খুবই প্রিয় অভিনেত্রী। আপনার প্রিয় অভিনেত্রী কে বলবেন? মানে অনেকগুলো নাম করতে পারেন। স্টেজে অজিতেশ বন্দ্যোপাধ্যায়। তারপরে এখন সমসাময়িক আমরা তো দেখিনি ওনার এখন কাজ। তো আমার মনে হয় যে দেবশঙ্কর আমার প্রিয় অভিনেতা। আচ্ছা, আর কারণ মহিলাদের দেবশঙ্কর মধ্যে? কাছে যে ভ্যারাইটি পাই, দেবশঙ্কর কাছে যে রেঞ্জ। যে রেঞ্জ পাই, ওর কাছাকাছি মুশকিল আছে। যদিও অনেক বেশি পাওয়ারফুল লাগে গৌতম হালদারকে, আচ্ছা, কিন্তু মোর অ্যাকসেপ্টেড হচ্ছে দেবশঙ্কর। হ্যাঁ। আর মেয়েদের মধ্যে? মেয়েদের মধ্যে আমাদের সময় আমার সঙ্গে যারা যারা কাজ করছে, এই তো স্বপ্না মিত্রের কথা বললামই। এবারে আমি স্টেজে মোটামুটি সরোজমাকে দেখেছি। সরোজমা তো যেমন কমেডি তেমন সিরিয়াস। সরোজমা একদম আলাদা জাত। তৃপ্তি মিত্র। আর ইদানিংকালে আমার বিন্দিয়ার অভিনয় খুব ভালো লাগে। আচ্ছা, বিন্দিয়ার অভিনয়। বিন্দিয়ার অভিনয় ঠিক খুব আছে ভালো লাগে। স্যার, আমরা এবার একটা র্যাপিড ফায়ারে যাচ্ছি। র্যাপিড ফায়ার, এটার নাম দিয়েছি আমি উইদাউট পজ। মানে পজ না নিয়ে যেটা আমি বলবো তার সম্পর্কে আপনি একটা সেন্টেন্সে বলতে পারেন, একটা শব্দতে বলতে পারেন, আপনার মাথায় যা আসে। ঠিক আছে? এটা আনকাট কিন্তু। সুমন মুখোপাধ্যায়। এই মুহূর্তে বাংলা স্টেজের সর্বশ্রেষ্ঠ ডিরেক্টর। রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। এই মুহূর্তে আমাদের থিয়েটারের সবচেয়ে বয়স্ক মানুষ, কিন্তু সবচেয়ে অ্যাক্টিভ। দেবেশ চট্টোপাধ্যায়। ওই যে নতুন ধরনের থিয়েটার ডিরেকশনের উদ্গাতা। দেবাশিস রায়। আধুনিক সময়ের সবচেয়ে প্রমিসিং এবং ট্যালেন্টেড ডিরেক্টর। বামপন্থা। উপায় নেই তাকে ছাড়া। অভয়া। আমাদের সকলের লজ্জা। যদিও স্বপ্ন। এখনো স্বপ্ন দেখতে জোয়ানের মতো ইচ্ছে করে। ইন্দ্রাশিস লাহিড়ী। অকালে ঝরে যাওয়া বিরাট সম্ভাবনা। তৃপ্তি মিত্র। অসম্ভব বড় অভিনেত্রী, অসম্ভব ভালো মানুষ। অনেক ধন্যবাদ স্যার। এটা আপনার মতো করে ভালো করে কেউ উত্তর দিতে পারবে না। যাকে জিজ্ঞেস করবো সেই তোতলাবে প্রচুরবার। যাই হোক, আমি বলছি যে আর্ট পৌরের যে এই যে উদ্যোগটা, আমরা এতক্ষণ আড্ডা মারলাম এবং এটি ইউটিউবে আসবে, এই উদ্যোগ বা এই ধরনের যে উদ্যোগগুলো ভবিষ্যতে আরও হবে হয়তো, এগুলো সম্পর্কে আপনার কিছু যা বলার আছে? দেখো, দেহপট স্বর্ণে নট সকলেই ফুরায় বলে একটা কথা আমরা জানি। স্টেজে আমরা যা দেখি তা রেকর্ডেড হয়ে গেলে সেটা থিয়েটার তো থাকে না। ঠিক। এবং টাইম ল্যাপসে সেই থিয়েটারটা অবমূল্যায়নও হতে পারে। মানে ও বাবা, এই অভিনেতা ছিল, কিন্তু সেই সময়ের অভিনেতা উনি। একটা মিথ হয়ে থাকে, এই মিথটাই আমাদের কাছে সম্পদ। থিয়েটারের মিথ, যে আমি পাপপূর্ণ মিথ হয়ে আছে, ওটা কেউ ভাঙতে পারবে না আমার কাছ থেকে, আমার অনেক দর্শকের আসতে পারবে। কিন্তু এই মানুষগুলোর সঙ্গে কথা বললে একটা ফ্লেভার লোকে পেয়ে যেতে পারে যে
থিয়েটারের নিমগ্ন একটা মানুষ, মানে থিয়েটার করেনি আর থিয়েটার ছাড়া কিছু করেন না, ভালো সে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় বোধহয় থিয়েটার করতে পারলে তার ভালো। সেই সব মানুষগুলোর ভাবনা চিন্তা, ব্যক্তিগত জীবন, তার লড়াই, তার দর্শন, তার আবেগ, তার স্বপ্ন, এসবগুলো তো একটা কোথাও লিপিবদ্ধ হওয়া দরকার। এবং খুব স্বাভাবিক অঞ্চলে বই বেরোলে বই খুলে পড়ার মতো লোকের অভ্যাস কমে গেছে। কিন্তু যদি আকর্ষণীয় বোধ করে তাহলে এই যে 40 মিনিট করে 2টো এপিসোডে দেখাবে, লোক খুলে বন্ধ করতে পারবে না। তাই যদি মানুষগুলো আকর্ষণীয় হয় এবং ওই যে ওর পার্মানেন্ট মেমোরিতে থেকে যাবে লোকটা, এই লোকটা কিন্তু ওর পার্মানেন্ট মেমোরিতে থেকে যাবে, ও কিন্তু বহুদিন এই লোকটাকে বহন করে নিয়ে যাবে। এইটার জন্যে এই উদ্যোগটা খুব জরুরি। ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার।